শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, ওপার বাংলার যেমন আছেন একজন মহানায়ক, আমাদের আছেন নায়ক রাজ, বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার খ্যাত নায়ক রাজ্জাক স্যারের আজ জন্মদিন, আজ 23শে জানুয়ারি। আজ আমরা স্মৃতির ঝুড়ি খুলে নিয়ে বসবো, স্যারের কর্মজীবন, স্যারের কাজ সব কিছু নিয়েই কথা বলবো এবং সেই উদ্দেশ্যে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলা চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজ্জাক স্যারের খুব স্নেহের একজন মানুষ, অভিনেতা আলীরাজ স্যারকে। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো। কেমন চলছে এখন? আজকে স্যারের জন্মদিনে, আপনি যেহেতু স্যারের খুবই কাছের মানুষ, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং স্যারের জন্মদিনে আপনার সাথে স্যারকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যতটুকু আমরা জানি যে স্যারের হাত ধরেই আপনার চলচ্চিত্রে আসা এবং আলীরাজ নামটির পিছনেও সুন্দর একটি কাহিনী আছে, সেই কাহিনীটি শুনেই আজকে শুরু করতে চাই অনুষ্ঠানটি। প্রথমেই নায়ক রাজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে ওনার আত্মার শান্তি দেন। আর যতটা বললেন যে ওনার হাত ধরে আমার চলচ্চিত্রে আসা, আমার নামটা উনি আমাকে দিয়েছেন, ডাব্লিউ আনোয়ার থেকে আলীরাজ। চলচ্চিত্রে আসার পেছনে আমি তখন বিটিভিতে একটা নাটক করতাম, ধারাবাহিক ছিল নাটকটা, ঢাকায় থাকি। তো আমি ওইখানে অভিনয় করতাম, ওই নাটকে সেন্ট্রাল ক্যারেক্টার করতাম। তো আমার সাথে অভিনয় করতেন আমার ছিল রফিকুজ্জামান সাহেব। ওনাকে হয়তো আপনারা চিনবেন, গীতিকার রফিকুজ্জামান, কিন্তু অনেক বড় একজন গীতিকার, স্ক্রিপ্ট রাইটার। তো ওনার মাধ্যমে রাজ্জাক ভাই আমাকে প্রথম অফার যেটা আর কি, যে ডাব্লিউ সাহেব সিনেমাতে অভিনয় করবেন কি না, আপনি একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তো রফিক ভাই আমাকে এসে বললো, রফিকুজ্জামান সাহেব, যে ডাব্লিউ সাহেব আপনি সিনেমা করবেন। তখন আমার সিনেমার আমি করব কি করব না, আমি একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, সিনেমাতে অভিনয় করব কি করব না। তো এর মধ্যে রফিকুজ্জামান সাহেব বলল যে আপনি যদি করেন, ভালো একটা গল্প আর প্রোডাকশনটা ভালো, ডিরেক্টরও খুব ভালো একজন ডিরেক্টর। তাই আমি বললাম, ডিরেক্টর কে? তো বললো যে রাজ্জাক ভাই। আমি তো তখন আমার সেই স্বপ্নের নায়ক, মানে যাকে দেখে আমি অভিনয়ের প্রতি আমার উৎসাহ, আর তখন চলচ্চিত্রেরও প্রতি একটা উৎসাহ ছিল ওনাকে দেখার, মানে যে আমি যদি চলচ্চিত্রের নায়ক, যেহেতু নাটক করতেন, ওরকম কিন্তু একটা ইচ্ছা থাকে যে চলচ্চিত্রে অভিনয় করার। তো আমি রফিক ভাইকে আমি বললাম যে রফিক ভাই, রফিকুজ্জামানকে আপনি চিনতে পারছেন তো? গীতিকার, হ্যাঁ, রফিকুজ্জামান। আমি এক সপ্তাহ পরে আপনাকে জানাবো। আচ্ছা। হ্যাঁ, কারণ তখন আমি একটা জব করি, বিটিভিতে আমার একটা সিরিয়াল চলতেছে, ঢাকায় থাকি, অনেক জনপ্রিয় ছিল সিরিয়ালটা। তো এক সপ্তাহ পরে রফিক ভাই আবার বললো যে আপনি কি করলেন, আপনি তো আর বললেন না, আপনি কি ফিল্ম করবেন? তো আমি বললাম যে রফিক ভাই গল্পটা আবার বলেন তো আমাকে, গল্পটা কি? তখন বললো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈকুণ্ঠের উইল অবলম্বনে সিনেমাটা হবে, সিনেমাটার নাম হলো সৎ ভাই। সৎ ভাই। তো আমার আবার গল্পটা আগে থেকে পড়া ছিল। তো আমি বললাম যে ওটার ভিতর আমার কোন চরিত্রটা, ওর মধ্যে কোন ক্যারেক্টারটা।
তো বললো ছোট ভাই যেটা আর কি, বেলাল। ওই সরি, ওই শরৎবাবুর গল্পেতে ছিল বিনোদ ক্যারেক্টারটার নাম, ওটা বেলাল করেছে আর কি। আমি তো তখন আর লোভ সামলাইতে পারলাম না, আমি বললাম যে হ্যাঁ করব। তো আমরা সৎ ভাই চলচ্চিত্রের একটু অংশ দেখে আসি। আচ্ছা। বেলাল জি, মানে আমি ভেবে দেখলাম এই ছোটাছুটি আর ঝামেলার মধ্যে আমার মেজাজে ঠিক নেই, কোথায় হারিয়ে ফেলি। মানে এই সিন্ধুকের চাবিটা এটা তুমি রাখো, আর এই লিস্টটা, মানে তুমি বাড়িতে আছো, তোমার মর্যাদা বোঝার মতো 2-4 জন লোককে তো আসা চাই। তাই শহরের কয়েকজন হাকিম, উকিল, ম্যাজিস্ট্রেট অফিসারদের দাওয়াত করেছি। এই দেখো আমার আবার অনেক কাজ, আমি যাই। হ্যাঁ দাঁড়াও ভাইয়া, আমাকে আর এসবের মধ্যে জড়িও না, এসব আমি ছোব না। ছবে না কেন? এসবে আমার দরকার কি? আমি বাইরের লোক, 2 দিনের জন্য এসেছি, 2 দিন পর চলে যাব। চলে যাবে? হ্যাঁ। এই যে দেখলাম আমরা সিনেমাটি, এটা তো আপনার প্রথম সিনেমা, তখনকার অনুভূতিটা কেমন ছিল? বা এই যে স্বপ্নের নায়ককে দেখতে পেলেন শুটিং এর প্রথম দিন, তখন মনের ভিতর কেমন হচ্ছিল আসলে? আর আলীরাজ নামটার গল্পটা যেটা প্রথমে বলছিলাম, শুনতে চাই। আসলে রাজ্জাক ভাইয়ের সাথে যে আমার স্মৃতি, এটা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। তাকে যেভাবে দেখেছি আমি, হ্যাঁ, সেটা বলতে গেলে তো মানে এক কথায় আমার দেখা মানুষ হিসাবে উনি অনেক বড় মাপের মানুষ ছিলেন আর কি। যেরকম আমি আপনাকে বলি, প্রথম দিন শুটিংয়ের স্মৃতি যেটা আমি বলবো, যে আমরা তো নবগ্রামে গেলাম শুটিং করতে, নবগ্রাম, মানিকগঞ্জ নবগ্রাম। ওইখানে আমরা শুটিং সেট আমাদের যেটা পড়েছিল সেটা হলো হিমাংশু বিশ্বাস, নাম শুনেছেন? বম্বে টকিজের মালিক ছিলেন হিমাংশু বিশ্বাস, ওনার একটা বাড়ি ছিল আর কি। ওই বাড়িতে আমরা তখন শুটিং সেট আমাদের। হ্যাঁ, তো আমরা গিয়ে সন্ধ্যার সময় গিয়ে পৌঁছালাম ওইখানে। তো সবাই মিলে বসলো, ক্যামেরাম্যান ছিল মাহফুজ ভাই, সবাই মিলে বসলো। তো রাজ্জাক ভাই বললেন যে মাহফুজ, মানে কালকে আমাদের কোনো শুটিং হবে না, আমার আর ডাবলুর কোনো শুটিং হবে না, আমরা শুটিং দেখব। কালকে শুটিং শুরু হবে, আজকে যে আমরা শুটিং দেখব, আমার আর ডাবলুর কোনো শুটিং রাখবে না। চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল হলো শফি ভাই, যে শফিক কালকে আর আমাদের কোনো শুটিং রাখবে না, আমার আর ডাবলুর কোনো শুটিং রাখবে না, ডাবলু সাহেব শুটিং দেখবে। তখন আমাকে আপনি করে বলতো আর কি তখন। আর তখন আমার আলীরাজ নামটা উনি আমাকে দেয়নি। তো আমি ঠিক আছে, কালকে আমরা শুটিং দেখব। তো আমি যথারীতি রাত্রে ঘুম ওই রকম খুব একটা হলো না, কারণ আমার এর আগে নাটক করেছি অনেক, বিটিভিতে আমরা অনেক নাটক করেছি, কিন্তু সিনেমা তো আর করি নাই। তো কেমন একটা উত্তেজনা কাজ করার পর আমি রাত্রে খুব একটা ঘুম, সকালে আমার ঘুমটা ভাঙলো, দেখি কি একটা কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে রাজ্জাক ভাই। আমার পাশের রুমটাই ছিল রাজ্জাক ভাইয়ের। রাজ্জাক ভাই সকালে কোরআন তেলাওয়াত করছেন আর কি। তো ওনার যে কোরআন তেলাওয়াতের সুরটা শুনে আমার ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, তো আমি উঠলাম, উঠে আমার অনেক শীত তখন, হ্যাঁ, কথা বলতে গেলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় এরকম। তো আমি ওই টিউবওয়েলের পাড়ে গিয়ে এই করে ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম। গোসল করে এসে এই করতেছি, এর মধ্যে রাজ্জাক ভাই কোরআন তেলাওয়াত শেষ করার পর উনি বোধহয় দোয়া করার পর উনি বের হইলো। বের হয়ে আমাকে দেখলো যে আমি গোসল করার পর, তো আমার বললো যে ডাবলু সাহেব এই ঠান্ডার মধ্যে এইভাবে আপনি গোসল করলেন? আমি হ্যাঁ। তো হঠাৎ ওনার কি যেন মনে হলো, আমি ঠিক বুঝলাম না। তো বললো ডিসিশন চেঞ্জ। আমি ঠিক বুঝতে পারতেছি না যে কি ডিসিশন চেঞ্জ। মাফা মানে মাহফুজ ভাইকে উনি মাফা বলতো, ক্যামেরাম্যান মাহফুজ ভাই। আর শফিক মানে চিফ অ্যাসিস্ট্যান্ট
এই মাহফুজকে ডাকো, সবাই আসো। তো সবাই আসলো। শোনো, ডিসিশন চেঞ্জ, ওই আজকে ক্যামেরা ওপেন হবে ডাবলু সাহেবের উপরে। মানে আজকে কিন্তু আমার শুটিং করার কথা ছিল না, একদম কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া দাঁড় করিয়ে দিলেন। হ্যাঁ, মানে উনি হঠাৎ, কারণ উনি আগের দিন বলেছিল যে আজকে কালকে আমাদের কোনো শুটিং হবে না, আমরা ডাবলু সাহেবের আমরা শুটিং দেখব। কারণ আমার যেহেতু আমি সিনেমার প্রথম আর কি, তো উনি হঠাৎ করে বললো যে আজকে আর কোনো এই ডিসিশন চেঞ্জ, ক্যামেরাটা ওপেনই হবে ডাবলু সাহেবের উপরে। আচ্ছা, তো ডাবলু সাহেব আপনি মেকআপ নেন। তো ছবিটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো শীতের মধ্যে, আর মেকআপ ম্যান ছিল ওই ও নাই পৃথিবীতে, ঈশ্বর ওনাকে আত্মার শান্তি দিক, নামটা ছিল, যাই হোক মেকআপ নিলাম, নেওয়ার পর ফার্স্ট শট। তো ফার্স্ট শটেই ওকে, সবাই তালিয়ে দিল আর কি, হ্যাঁ অনেক ভালো হয়েছে বললো। নামটা কখন দিলে একদম স্পেসিফিক্যালি? নামটা হলো কি যে সিনেমাটা যখন শেষ পর্যায়ে আমি ডাবিং করছি, আচ্ছা, তো আমাকে রাজ্জাক ভাই বলল যে, তখন ডাবলু সাহেব থেকে ডাবলু, ধীরে ধীরে তুমি, আচ্ছা, হ্যাঁ আমাকে উনি আর বেশি আপন করে নিলেন আর কি, যে আপনার নামটা না, প্রথমে বললো যে আমি তো অনেক নায়িকা এনেছি, কোনো নায়ক আনিনি, একটা নায়ক আনতে চাই। হ্যাঁ, এটা আপনাকেই তো আমি প্রথম, তো আপনার নামটা আমি দেই, আমি না আপনার নামটা আমি দেই। তো আমি বলি হ্যাঁ আপনি অবশ্যই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমি কিন্তু ওই যে টাইটেল যে শ্যুট করে না, নামটা যে শ্যুট করে, আমি তখনও জানতাম না যে আমার নামটা কি নাম। আচ্ছা, আমি শফিক ভাইরে জিজ্ঞেস করলাম, তখন নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। হ্যাঁ, এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে কি নাম আমার, ডাবলু আনোয়ার চলে যাবে, আবার নতুন একটা নামে পরিচিত হব, নামটা কি নাম। তা আমি শফিক ভাইকে বললাম, শফিক ভাই, রাজ্জাক ভাই আমার কি নাম দিছে, কি নাম? তো বলে আসেন। তখন ওই টাইটেল যে শ্যুট করছে না, ওইটা আমাকে ইয়েতে দেখালো যে আলী রাজ। আচ্ছা, চমৎকার। রাজ্জাক ভাই মানে নিশ্চয়ই উনি অনেক চিন্তা ভাবনা করে নামটা দিয়ে, তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে এবং আমি খুব খুশি। নামটি আসলেই চমৎকার। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চ্যানেল আই আর্কাইভ থেকে নায়করাজ রাজ্জাক স্যারের উপর নিবেদিত একটি গান শুনে আসব, তার জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ গানটি। তোমার আলোয় পৃথিবীটা আরো রঙিন হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি, স্বপ্ন প্রদীপ জ্বালো। তোমার কাছে রয়ে গেল আমাদের অনেক ঋণ। আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন। তোমার আলোয় পৃথিবীটা আরো রঙিন হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি, স্বপ্ন প্রদীপ জ্বালো। তোমার কাছে রয়ে গেল আমাদের অনেক ঋণ। আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন।
তোমার জন্মদিন। তোমারি জীবন ধারায় পরতে পরতে জি নতুন প্রজন্মের কাছে তাই তুমি পথিকৃৎ। তোমারি জীবন ধারায় পরতে পরতে জি নতুন প্রজন্মের কাছে তাই তুমি পথিকৃৎ। হৃদয়ে মিশে আছো ওই অমলিন। আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন। তোমার আলোয় পৃথিবীটা আরো রঙিন হলো। স্বপ্নের ফেরিওয়ালা তুমি, স্বপ্ন প্রদীপ জালো। তোমার কাছে রয়ে গেল আমাদের অনেক ঋণ। আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন। তোমার আলোয় পৃথিবীটা আরো রঙিন হলো। স্বপ্নের ফেরিওয়ালা তুমি, স্বপ্ন প্রদীপ জালো। তোমার কাছে রয়ে গেল আমাদের অনেক ঋণ। আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন। দর্শক, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার এবং আখি আলমগীরের কণ্ঠে অনন্যা রোমা পরিচালিত গানটি আমরা শুনলাম। চমৎকার গানটি। এই গানের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক জনপ্রিয় মুখ, অনেকজন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। সকলকে আমরা ভালোবাসা জ্ঞাপন করছি, স্মরণ করছি এবং নায়করাজ রাজ্জাক স্যারের সাথে আমাদের চ্যানেল আই পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত নিবিড়। অনেক আগে থেকে একদম ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি ছিলেন চ্যানেল আইয়ের সাথে। আজকে তার শুভ জন্মদিনে আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি ভালোবাসা জানাচ্ছি। আবারও যদি আলোচনায় ফিরে যাই, আপনি যদি আপনার কোনো মজার মুহূর্ত বা থাকে না যে বিশেষ স্মরণীয় মুহূর্ত রাজ্জাক স্যারের সাথে, যেটা আপনি তার জন্মদিনে তাকে জানাতে চান, সেটা যদি একটু শুনি। হ্যাঁ, না, রাজ্জাক উনি ভাই- এখন থাকলে আসলে কি বলতেন? উনি এখন থাকলে চলচ্চিত্রের যে এখন বর্তমান অবস্থা, উনি এটাকে মেনে নিতে পারতেন না। আচ্ছা, উনি এটাকে মেনে নিতেই পারতেন না যে চলচ্চিত্রের যে বর্তমান অবস্থা, উনি এটা মেনে নিতে পারতেন না। কারণ ওনার ধ্যান জ্ঞান, এই মস্তিষ্ক থেকে শুরু করে ওনার সবসময় চলচ্চিত্র শুধু চলচ্চিত্রই ছিল আর কি। তো এখন চলচ্চিত্রে যে দুরবস্থা চলছে আর কি, যে উনি বেঁচে থাকলে এটা নিয়ে যে কি করতেন সেটা একমাত্র আল্লাহই জানে আর কি। উনি ব্যক্তি মানুষ হিসেবে কতটা কাইন্ড ছিলেন, কতটা মানুষকে ভালোবাসতেন, সেটা কিন্তু আপনার গল্পটা শুনে আমরা পুরোপুরি বুঝতে পারি যে একজন মানুষকে নাটক থেকে তিনি দেখে খেয়াল করে এনে তাকে চলচ্চিত্রে কাজ করানো, সেই সম্পর্কে আপনি তো ওনাকে খুব কাছ থেকে দেখেছেন। রাজ্জাক ভাই হিসেবে একটা গল্প শুনেছি যে যেখানে আপনি ওনাকে বড় ভাই হিসেবেই করতেন, যে নামটা একদম সেম। যখন মানুষ জিজ্ঞেস করতো তখন নাকি আপনি মজা করে বলতেন যে হ্যাঁ ভাই হই। ওই ব্যাপারটা আর ক্লিয়ার করেননি। তো সেই জায়গা থেকে ওনার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা নিয়ে। সরি, আমি একটা কথা বলি যে আমাদের যে লক্ষ্মী ভাবি, আচ্ছা, রাজ্জাক ভাইয়ের যে সহধর্মিণী লক্ষ্মী ভাবি, ও লক্ষ্মী ভাবি কিন্তু আমার অনেক ফ্যান। আচ্ছা, বিটিভিতে আমি যখন নাটক করতাম না, তো উনি আমার নাটক দেখে খুব পছন্দ করতেন, আমাকে বলতেন। এবং তখন এই যে বাপ্পা, বাপ্পি, শম্পা, উনি আজ পৃথিবীতে নাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ময়না, এরা আমার খুব ফ্যান ছিল আর কি। তো আমি আমার সাথে যখন সিনেমা আমি করব, যখন কথাবার্তা যখন ফাইনাল হলো, আমি যখন ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি ছবি করব, তখন রফিক ভাই বলল যে আপনি
রাজ্জাক ভাই আপনাকে বলছে যে এক কাপ চা খেতে ওনার বাসায়। তো আমি গেলাম। আমি যে ওনার বাসায় গেলাম, একটা সিম্পল একটা মানুষ, তখন একটু ঠান্ডা ঠান্ডা চাদর গায়ে, মাথায় টুপি পরা, উনি বোধহয় মাগরিবের নামাজটা পড়ে বোধহয় আসছে নাকি, মানে গেটটা খুললে আমি রাজ্জাক ভাইকে প্রথম দেখলাম। কিন্তু আমি এর আগে রাজ্জাক ভাইকে দেখি না। তো আমি দেখলাম, আসসালামু আলাইকুম, ডাবলু সাহেব আসেন আসেন বসেন। তো মজার ব্যাপার হলো কি, তো উনি বসালেন, বসার পরে রফিকুজ্জামান ভাই সাথে ছিল। রফিক সাহেব আমি একটু ভেতর থেকে আসি। এর মধ্যে আমি দেখি কি যে ভাবি, তারপরে ভাবি তো গ্রেট ওমেন, হ্যাঁ, ভাবি মানে ওনার তুলনা নাই, লক্ষ্মী ভাবির কোনো তুলনা হয় না। হ্যাঁ, উনি তখন কিন্তু তিনি অলরেডি নায়ক রাজ্জাক, আপনি কিন্তু সেটা দেখে জেনে এরপর ওখানে গিয়েছিলেন। উনার সাথে যে দেখাটা হলো সেটার অভিজ্ঞতা, আর এই যে একই পর্দায় কাজ করাটা, আমি ওইটাই তো বললাম যে আমি যখন প্রথম দিন দেখলাম, দেখার পরে আমি যে মানে আমি যে হিরো হিসেবে রাজ্জাক ভাইকে দেখছি, আমি ওখানে দেখলাম একজন ফ্যামিলির যে একটা একদম ফ্যামিলি পার্সন আর কি। হ্যাঁ, একটা ফ্যামিলির যে প্রধান, ওনার ওয়াইফ, ছেলে, মেয়ে, মানে ওইখানে অভিনয়ের কোনো, গানে যে ছবিগুলো দেখলাম এবং এখনো দেখতে পাচ্ছি, তিনি কিন্তু পরিবারের সাথে খুবই একদম, সিনেমা আলাদা ছিল ওনার কাছে, পারিবারিক জগৎটা একদমই আলাদা ছিল। হ্যাঁ, পারিবারিক জগৎটা একদমই আলাদা ছিল। যেরকম আমার ভাই, ভাবি, মা, বাবা যেরকম, আমরা গ্রামে যেরকম, ঠিক উনি ওইভাবেই কিন্তু বাসায় ঠিক ওইভাবেই ছিলেন, সকলকে ভালোবেসে বেঁধে রাখতেন। তো যাই হোক, তারপরে উনি গেলেন, গিয়ে ফিরে আসলেন ভিতর থেকে। আমি বসেছিলাম, আমাকে করলো, তখন রফিক সাহেব, জামান সাহেব, এই আমার বাড়ির ভোটে ডাবলু সাহেব অনেক আগে আছে আর কি। হ্যাঁ, মানে পরিবারের মানুষজনগুলো আপনাকে এমন ভাবে গ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি আমাকে খুব পছন্দ করতেন, লক্ষ্মী ভাবি, এখনো করেন। এই কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল আলমগীর ভাইয়ের বাসায় আর কি, আমাদের শ্রদ্ধা আলমগীর ভাই, ওনার বাসায়। আমি অনেকদিন পরে, আমি ওইখানে কাউকে মনে হলো দেখি না, শুধু আমার লক্ষ্মী ভাবিকে দেখলাম। আমি স্ট্রেট গিয়ে লক্ষ্মী ভাবি পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো ভাবি আমাকে যথেষ্ট মানে ধরে বললো যে কেমন আছো তুমি। তাহলে আমরা বলতেই পারি যে এই যে বাইরের চলচ্চিত্র জগতে আমরা যেটা দেখেছি, এর বাইরে ওনার পরিবারের সাথেও আপনার খুবই খুবই কাছের একটা সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, এখনো আছে। আসলে সময় খুবই অল্প। কিছু কিছু মানুষ আছেন যে যাদের নিয়ে কথা বললে শব্দ শেষ হয় না, কথা শেষ হয় না, কিন্তু সময় ফুরিয়ে যায়। আজকে সকাল থেকে বিভিন্নভাবে আমরা প্রিয় দর্শক নায়করাজ রাজ্জাককে স্মরণ করছি চ্যানেল আই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমেই যেরকম বলেছিলাম যে কিংবদন্তি, শুধু তো কিংবদন্তি নয়, তিনি এমন এক নক্ষত্র যার আলোয় এখনও প্রজন্ম থেকে প্রজন্ম আলোকিত হচ্ছে শিল্পীরা। আবারও আয়োজনের শেষ পর্যায়ে নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে তার পরিবারের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে জন্মদিনের দিনে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, চ্যানেল আইকেও ধন্যবাদ যে রাজ্জাক ভাইয়ের আজকে জন্মদিন, এই উপলক্ষে ওনারা যে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তার জন্য চ্যানেল আইকে আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করবেন আর কি। আপনার সাথে নিশ্চয়ই আবারও গল্প হবে, আবারও দেখা হবে, এই কামনায় রাখছি। প্রিয় দর্শক, বিদায়।